হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা স্পেশাল টপিকস নিয়ে হাজির হয়েছি। ক্লাস 12-এর প্রবাহী তড়িতের যে বিষয়, সেই বিষয়গুলোকে সুন্দরভাবে বোঝার জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা জানতে চাই সেটা হলো তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহটা বুঝতে কিন্তু আমাদের ভীষণ ভীষণ টাফ মনে হয়, তার কারণ তড়িৎ প্রবাহ ডিপেন্ড করছে কার উপর, কিসের অ্যাকচুয়ালি প্রবাহ হচ্ছে, আধানের যে প্রবাহ হচ্ছে বলছি সেটা অ্যাকচুয়ালি কীরকম করে প্রবাহিত হচ্ছে সেটা আমাদের কিন্তু বুঝতে অনেক অসুবিধা হয়। কেমন করে অসুবিধা হয় না, দেখো আমরা ক্লাস 10-এর যে ভিডিও লেকচার সেখানে আমরা দেখেছি যে একটা ইলেকট্রন প্রবাহিত হয় খুব ধীরে ধীরে 10⁻⁻⁴ মিটার, অর্থাৎ 0.1 মিলিমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 0.1 মিলিমিটার মানে 10 সেকেন্ডে 1 মিলিমিটার। স্কেলের যে ছোট্ট একটা দাগ, সেই একটা দাগ হলো 1 মিলিমিটার। 10 সেকেন্ডে ইলেকট্রন মাত্র অতটাই এগিয়ে যায়। তা সত্ত্বেও ইলেকট্রন এত কম এগোনো সত্ত্বেও একটা তড়িৎ আলোর গতিবেগে ছুটছে কী করে, এই প্রশ্ন কিন্তু সবার মনে থেকে যায়। আমরা ক্লাস 10-এর যে স্কোপ তাতে করে আমরা বলেছি যে ইলেকট্রন হলো ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বলেছি। মুক্ত ইলেকট্রন হলো এই কারেন্টের ক্যারিয়ার, অর্থাৎ প্রবাহের বাহক। তড়িৎ প্রবাহের জন্য বাহক হিসাবে যেটা কাজ করে সেটা হলো মুক্ত ইলেকট্রন। সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা, সেই মুক্ত ইলেকট্রনের ঘনত্ব বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আমরা বলি যে বিভিন্ন পদার্থের কন্ডাক্টিভিটি বা পরিবহন ক্ষমতা বিভিন্ন। এখন আমরা যেটাকে মুক্ত ইলেকট্রন বলছি, সেই মুক্ত ইলেকট্রন কনসেপ্টটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে, কিভাবে সেই মুক্ত ইলেকট্রন পরিবাহীর মধ্য দিয়ে ছুটছে, পরিবাহীর মধ্য দিয়ে ছোটার কেন কারেন্টের ফ্লো হচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাবো যদি আমরা একটা বিশেষ মডেল ফ্লো একটা ফলো করি। একটা বিশেষ মডেল যেটা আমরা বলছি, সেই মডেলটা অ্যাকচুয়ালি কী না, একটা কন্ডাক্টর হলো একটা পদার্থ। সেই পদার্থের মধ্যে অসংখ্য অ্যাটম আছে। আর আমরা এখানে ক্লাস 12-এ একটা সুবিধা কি, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ব্যাপারগুলো জানি, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেন্সিয়াল, ইলেকট্রিক এনার্জি, হ্যাঁ, সব কিছুই আমরা কিন্তু জেনেছি। এগুলোর উপর বেস করে আমাদের বুঝতে সুবিধা হবে কেন, কিভাবে, কি অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে। যাকে তোমরা ধীরে ধীরে এই ভিডিও লেকচারটা শুনতে থাকো এবং খাতা পেন বের করে স্টেপ বাই স্টেপ একটা থিওরি থেকে আরেকটা থিওরি ধীরে ধীরে লিখতে থাকো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, আমাদের এই ইলেকট্রন অর্থাৎ অ্যাটম আবিষ্কার হওয়ার পরে, পরমাণু আবিষ্কার হওয়ার পরে, পরমাণু যে বিভাজ্য সেটা জানা গেল কবে থেকে না, যেদিন থেকে ইলেকট্রন আবিষ্কার হলো। আর এই ইলেকট্রন আবিষ্কার করা হয়েছিল কখন না, প্রায় 1897 খ্রিস্টাব্দে যে থমসন প্রথম ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। ইলেকট্রন আবিষ্কারের পরেই ইলেকট্রনের মুভমেন্ট নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে যায় যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কেমন থাকে, কেমন করে সেটা থাকে বা কিভাবে সেটা থাকে, সেটার জন্য বিভিন্ন অ্যাটমিক মডেলে তোমরা পেয়েছো। ইলেকট্রন অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের সঙ্গে একটা আকর্ষণের দ্বারা সেখানে বন্ধনে থাকে, বাইন্ডিং এনার্জি বলা হয় ইলেকট্রনে। সেখান থেকে আমি বের করে আনতে চাইলে একটা ইলেকট্রনকে কিছু পরিমাণ শক্তি দিতে হয়, সেটাও তোমরা জেনেছো। এই ইলেকট্রন যেগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, এই ইলেকট্রনগুলো দেখো একটা ফিল্ডের মধ্যে আছে। আর একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো আধানগ্রস্ত পার্টিকেল যদি থাকে তাহলে তার একটা পোটেনশিয়াল এনার্জি থাকে, তড়িৎ স্থিতিশক্তি আমরা যেটাকে বলছি পোটেনশিয়াল এনার্জি সেখানে থাকে। সেই পোটেনশিয়াল এনার্জি যদি নেগেটিভ হয়, পোটেনশিয়াল এনার্জি সেখানে আকর্ষণ, ইলেকট্রন ঋণাত্মক, নিউক্লিয়াস ধনাত্মক, তাদের মধ্যে আকর্ষণ কাজ করছে। যেখানে আকর্ষণী ক্ষেত্র থাকবে সেখানে পোটেনশিয়াল এনার্জি আমরা বলেছি নেগেটিভ। সেই গ্র্যাভিটেশন থেকে ক্লাস 11 থেকে আমরা জানি যে ওটা হলো নেগেটিভ। অর্থাৎ একটা ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, একটা নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি থাকা মানে সে আকর্ষণ ক্ষেত্রের মধ্যে রয়েছে। তাহলে
ওইখানে যে ইলেকট্রনটা ওটাকে আমি মুক্ত বলবো কি করে? না, এখানে যখন ল্যাটিসের মধ্যে, অর্থাৎ ল্যাটিস মানে কি, অনেকগুলো অ্যাটম যখন একটা পদার্থের অনেকগুলো অ্যাটম যখন পরপর সজ্জিত হয়ে আছে, তখন সেই ল্যাটিসের প্রত্যেকটা পরমাণুর জন্য তার পোটেনশিয়াল আছে। দেখো আমরা যেখানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে জেনেছি, এরকম একটা পজিটিভ চার্জ যদি থাকে, এর ইলেকট্রিক ফিল্ড থাকবে, বিভিন্ন এর থেকে দূরত্ব অনুযায়ী সেই ইলেকট্রিক ফিল্ডের মান কমতে থাকবে, তার পোটেনশিয়াল থাকবে। আবার এর পাশে আরেকটা যদি চার্জ থাকে তার জন্যও পোটেনশিয়াল থাকবে। আমরা ইলেকট্রিক ডাইপোলের কথা বলেছি, বা কোয়াড্রাপোলের কথা বলেছি, বা অনেকগুলো চার্জ যদি থাকে সেই রকম সংস্থার ক্ষেত্রে ইলেকট্রিক পোটেনশিয়ালের কথা বলেছি। এখানে কোনো একটা পদার্থ, ধরো এইটা হলো একটা পদার্থ, এই পদার্থের মধ্যে যদি অ্যাটমগুলো পরপর থাকে, তাহলে তাদের প্রত্যেকের মিলিত একটা পোটেনশিয়াল থাকে। সেই পোটেনশিয়ালটা যখন নিউক্লিয়াস থেকে একটু দূরে থাকা ইলেকট্রন, সেই ইলেকট্রনের জন্য সেই পোটেনশিয়ালের ভ্যালু কম হয়। আর পোটেনশিয়াল ইনটু চার্জ, অর্থাৎ ইলেকট্রনের চার্জ ইনটু পোটেনশিয়াল হয় তার স্থিতিশক্তি, সেক্ষেত্রে স্থিতিশক্তির মানটা অনেক কম হয়। এইরকম দূরে থাকা, নিউক্লিয়াস থেকে দূরে থাকা যে ইলেকট্রনগুলো, তার স্থিতিশক্তি কম হয় বলে সেখানে আমরা এই মডেলে আমরা পোটেনশিয়াল এনার্জি 0 ধরেছি। ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ সেখানে ইলেকট্রন বাধা নয়, সে ফ্রি, মুক্ত, একটা ল্যাটিসের মধ্যে সে ফ্রিলি যেতে পারে, সেটাকেই আমরা বলছি মুক্ত ইলেকট্রন। পোটেনশিয়াল এনার্জি 0, কিন্তু তার কাইনেটিক এনার্জি রয়েছে, অর্থাৎ সে গতিশীল থাকতে পারে, আর সেই গতিশীল থাকার কারণে সে কিন্তু চলতে পারছে। কেমন? এই হলো গিয়ে ইলেকট্রনের মডেল। এই ইলেকট্রনের যে মডেল আমরা এই মডেলটা দেখছি, এটা কিন্তু একটা ইমাজিনারি মডেল, এর কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল কনসিকুয়েন্সেস নেই, এটা মাথায় রাখতে হবে। আমরা যেটা জানবো বা যেটা পড়বো পুরোটাই একটা মডেল। যেমন তোমার ডাল্টনের অ্যাটম মডেল, তারপরে তোমরা সমারফিল্ডের মডেল, বোর মডেল, এই সমস্ত বিভিন্ন মডেল যেমন পেয়েছো, এটাও একটা মডেল, যেখানে আমরা বলছি গ্যাস মডেল, অর্থাৎ একটা গ্যাসের গতীয় তত্ত্ব আমরা ক্লাস 11-এ দেখেছি। সেখানে আমরা দেখছি যে একটা পাত্রে যখন গ্যাস থাকে, সেই গ্যাসের মলিকুলগুলো ছুটছে, তাদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ কাজ করছে না। এক্ষেত্রেও এটাকে গ্যাস মডেল বলা হয় এই কারণে যে যখন কোনো কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন থাকছে, সেই ইলেকট্রনগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ কাজ করে না, এই কারণে এদেরকে ফ্রি ইলেকট্রন বলে। শুধু তাই নয়, এদের যে শক্তি, এই শক্তিটা আসে কোথা থেকে? না, এটা কিন্তু হিট থেকে আসে। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যে গ্যাসের ক্ষেত্রে আমরা জানি একটা কন্টেনারের মধ্যে গ্যাস তাপ নিলে সেখান থেকে গ্যাসগুলোর গতিশক্তি বাড়ে। সেরকম আমরা যদি একটা মেটাল বা একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন আছে বলে ধরে নিই, তারও কিছু পরিমাণ শক্তি আছে, তারও টেম্পারেচার আছে, বাইরে থেকে সে টেম্পারেচার নিতে পারে, সেখান থেকে তার গতি থাকে বা সেই ইলেকট্রনগুলো গতিশীল হয়। অর্থাৎ এখানে আমরা এই কন্ডাক্টরটাকে, একটা পরিবাহীকে একটা পাত্র, গ্যাসের পাত্রের মতো দেখব, আর ওই ইলেকট্রনগুলো যেগুলোকে আমরা মুক্ত ইলেকট্রনগুলো বলছি, তাদেরকে গ্যাসের অণুর মতো দেখব। অর্থাৎ ইলেকট্রনগুলো যেরকম চারদিকে ছুটে বেড়ায় বিশৃঙ্খলভাবে, কমপ্লিটলি র্যান্ডাম ওয়েতে, আমরা বলেছি সেখানে, এই ক্ষেত্রেও ইলেকট্রনগুলো একটা কন্ডাক্টরের মধ্যে বিশৃঙ্খলভাবে ঘুরে বেড়ায়। এখন তোমরা দেখছো তোমাদের খুব সুন্দর ফেয়ারাসা চ্যানেল ফিজিক্স টাইমস, এবং আমি তোমাদের সঙ্গে রয়েছি অপূর্ব স্যার। আজকের আমরা ইলেকট্রন মডেল, ফ্রি ইলেকট্রন মডেল বা গ্যাস মডেলের কথা আলোচনা করছি। আমাদের টপিক কারেন্ট ইলেকট্রিসিটি, আর আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। হোয়াট ইজ ড্রিফট ভেলোসিটি? সেটার আগে আমরা বলবো যে আমাদের যে কোশ্চেনগুলো থাকে, যে তড়িৎ প্রবাহের বেগ ও ইলেকট্রনের বেগ সমান হয় কি? পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো কিভাবে ছুটতে থাকে, আর মুক্ত ইলেকট্রন কি? এই প্রশ্নগুলো আমাদের মনে থাকে যে দেখো ল্যাটিসের মধ্যে একটা ধাতু, একটা ধাতব পদার্থ, ধরা যাক এরকম একটা ধাতুর তার নিয়েছি,
সেই ধাতুর মধ্যে অসংখ্য অ্যাটম থাকে, সেই অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের যে এনভেলাপ, যে নিউক্লিয়াসের যে বিভব, সেই বিভবগুলোকে আমরা এইভাবে আঁকতে পারি। এখানে যে ইলেকট্রনটা রয়েছে সে কিন্তু ভালোভাবে মুভ করতে পারে, কারণ এখান থেকে ডিস্টেন্স অনেক বেশি, এখান থেকে ডিস্টেন্স অনেক বেশি, এইগুলোর বিভব এই জায়গাটায় অনেকটা কম হওয়ার কারণে এই ইলেকট্রনটাকে আমরা বলছি মুক্ত ইলেকট্রন। এবার সে কিভাবে ছোটে না, এই ল্যাটিসের মধ্যে যখন যায় ইলেকট্রনগুলো, এইগুলোকে আমরা গ্যাসের কিভাবে ছুটে না গ্যাসের অণুর মতো তুলনা করি। গ্যাসের যে আণবিক তত্ত্ব বা গতিতত্ত্ব আমরা দেখেছি, সেখানে গ্যাসের অণুগুলো কী করে না চারিদিকে র্যান্ডামলি ছুটাছুটি করে। যখন একটা ইলেকট্রন আমরা এরকম রাখছি তখন কী হবে না ইলেকট্রনগুলো এখানে মুক্ত ইলেকট্রনগুলো, এটা যেমন গ্যাসের ক্ষেত্রে একটা যদি পাত্র হয়, পাত্রে গ্যাসের মলিকুলগুলোকে আমরা এরকম দেখিয়েছি, সেক্ষেত্রে সে যেরকম খুশি সেরকম ছুটাছুটি করে, এক্ষেত্রেও ইলেকট্রনগুলো কিন্তু হ্যাপাজারলি ছুটাছুটি করে। ক্লিয়ার? এই হলো ইলেকট্রনগুলোর মডেল। মুক্ত ইলেকট্রনগুলো কেমন চলে তার একটা মডেল, সেটা এই মডেলটা প্রায় 1900 সাল থেকে প্রায় 1950 সাল পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী এই মডেলটা নিয়েছিলেন, এবং পরবর্তীকালে এই মডেলটার সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট ঢোকানো হয়েছিল। তারপরে মুক্ত ইলেকট্রনটাকে বুঝতে আরও সুবিধে হয়েছে, সেটা নিয়ে আমি আসছি। এখন আমরা দেখছি যে এই সালগুলোতে কিন্তু আমরা ইলেকট্রনের যে মডেল পেয়েছি সেটাকে আমরা বলছি গ্যাস মডেল, যাকে আমরা গ্যাসের অণুগুলির সঙ্গে তুলনা করে থাকি। এবার এই ইলেকট্রনগুলো যে ছোটে, কেমন করে ছোটে, শুধুই কি ছুটতে থাকে না কি ঘটে অ্যাকচুয়ালি, কেনই বা তারা ছোটে, সেইটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। আর এই যে ছুটছে, যে বেগে, যে অ্যাভারেজ বেগে ইলেকট্রনগুলো ছুটছে, সেটাকেই আমরা বলেছি যে ড্রিফট ভেলোসিটি, বাংলায় বিচলন বেগ বা বিতাড়ন বেগ বা অনুচলন বেগ বা অনুপ্রবাহ বেগ, অনেকগুলো বাংলায় এগুলো রয়েছে। তোমরা কিন্তু ঘাবড়াবে না, পরীক্ষায় যেটা পড়বে তুমি লিখতে পারবে, কারণ ব্র্যাকেটে ড্রিফট ভেলোসিটি থাকবে বা ইংলিশ টার্ম যেখানে থাকে সেখানে তুমি ড্রিফট ভেলোসিটি কথাটা পেয়ে যাবে। অনুচলন বেগ, অনুপ্রবাহ বেগ, বিতাড়ন বেগ, বিচলন বেগ, এরকম অনেকগুলো নাম আছে। যাদেরকে লোকে বেশি ভালোবাসে, জনপ্রিয়তা যার বেশি থাকে তাদের বেশি নাম হয়। যেমন তোমরা দেখেছো বিভিন্ন অবতারের নাম বিভিন্ন হয়, 108টা করে নাম থাকে। এখানেও তেমনি ইলেকট্রনের যে অনুপ্রবাহ বেগ, এটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং, সেটার জন্য এর এতগুলো নাম। যাকে আমরা জানলাম যে ইংরেজিতে এর নাম হলো ড্রিফট ভেলোসিটি। এবার তড়িৎ প্রবাহের বেগ কত হয় না আলোকের গতিবেগের সঙ্গে সমান হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবারে যখন আমরা ইলেকট্রনের কথা বলছি, ইলেকট্রনগুলো যদি অণুর মতো হয় সেক্ষেত্রে এদের গতিবেগ নির্ভর করে কিসের উপর? টেম্পারেচারের উপর, অর্থাৎ উষ্ণতার উপর। এই উষ্ণতার উপরে তাদের আরএমএস বেগ বা এইরকম 3kT/m এইগুলো নির্ভর করে। CRMS সমান গ্যাসের ক্ষেত্রে এইগুলো হয়, অর্থাৎ যেহেতু ইলেকট্রনের ভর, এটা হলো বোলজম্যান ধ্রুবক, এটা হলো পরম স্কেলে তাপমাত্রা, এইগুলো ধরলে যেটা আসে সেটা হলো 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রন এখানে যে বেগে চলে সেই বেগটা সাধারণত কত অর্ডারের হয়? 10⁵ মিটার পার সেকেন্ড। এই বেগটা হলো আলোর গতিবেগ, এটা হলো তড়িৎ প্রবাহের বেগ। আর এইটা ইলেকট্রন মুক্তভাবে যদি থাকে, অর্থাৎ আমরা একটা তারকে কেটে আমি জাস্ট বসিয়ে রেখেছি, তাহলে তার মধ্যে ইলেকট্রনগুলো যে গড় বেগে ছোটে সেটা হলো 10⁵ মিটার পার সেকেন্ড। আর যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন ইলেকট্রনগুলোর একটা গড় গতিবেগ থাকে, সেই গতিবেগটা আরও কম, সেটাকে VD দিয়ে লেখা হয়। সেই বেগটা হয় 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। এই অর্ডারের হয়, তার মানে এইটাই হয় তা নয়, এই অর্ডারে 0.8 × 10⁻³ মিটার পার সেকেন্ড, এরকম করে যা খুশি হতে পারে। হ্যাঁ, এটার এই অর্ডারে হয়, আর এটা ফিক্সড, কারণ এটা আলোর গতিবেগের সঙ্গে সমান হয়। বেশ, এইবারে আমরা চলে যাব যে যখন একটা একেবারে আলাদা বিচ্ছিন্ন একটা পরিবাহী পড়ে আছে, এরকম একটা পরিবাহী আমি নিলাম,
এই পরিবাহীটার মধ্যে ইলেকট্রন রয়েছে, এই পরিবাহীটাকে একটা বাক্স হিসাবে ধরতে পারি, আর ইলেকট্রনগুলোকে আমি অণু হিসাবে ধরতে পারি। তাহলে এই বাক্সটার মধ্যে অণুগুলো ছুটাছুটি করছে এই রকম করে, যেদিকে খুশি একটা অণু এদিকে যাচ্ছে, একটা অণু এদিকে যাচ্ছে, একটা অণু এদিকে যাচ্ছে, বিভিন্ন দিকে ছুটছে। এবারে আমি এখানে তাহলে এই অণুগুলি, এখানে ধরো তোমার এন সংখ্যক অণু আছে, এন 100 হতে পারে, 1000 হতে পারে, কোটি হতে পারে, 10 কোটি হতে পারে, 1000 কোটি থাকতে পারে। সেক্ষেত্রে আমি যদি ভি অ্যাভারেজ নিই, এটাকে আমি যদি ভেলোসিটি বলি, ভেলোসিটি হলো ভেক্টর কোয়ান্টিটি, আর স্পিড বললে স্কেলার কোয়ান্টিটি। ভেলোসিটি মানে গতিবেগ, আর স্পিড বললে সেটা হয় কি, হচ্ছে দ্রুতি। এখানে যদি আমি অ্যাভারেজ নিই তাহলে কি হবে, V1 প্লাস V2 প্লাস Vn বাই এন। এদের যদি অ্যাভারেজ ভেলোসিটি নিই 0 হবে। কেন? আমরা বলেছি যে এটা র্যান্ডাম, যে যেদিকে খুশি ছুটছে, এদিকে ছুটলে ওদিকে ছুটছে, সব দিকে যাওয়ার সম্ভাবনা সমান। সম্ভাবনার সূত্র থেকে এটা আমরা বলতে পারি 0। তাহলে অ্যাকর্ডিং টু থিওরি অফ প্রবাবিলিটি আমরা বলতে পারি যে একটা কন্ডাক্টরকে আইসোলেটেড রাখা আছে, এটা হচ্ছে আইসোলেটেড কন্ডাক্টর। এই আইসোলেটেড কন্ডাক্টরকে যখন আলাদা করে রেখেছি, তার মধ্যে যা ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা, সেটা যদি n সংখ্যক হয় তাহলে সেটা ফিক্সড। তার মধ্যে যেগুলো ঘুরছে সেটা বিভিন্ন দিকে ইলেকট্রনগুলো ছুটাছুটি করছে, তাদের সম্মিলিত যে মান হবে ভেক্টর যোগফল, অর্থাৎ এদিকে যটা যাবে একই বেগে ওই দিকে থাকবে। সব দিকে যাওয়ার সম্ভাবনা যখন সমান হবে তখন ভেক্টর যোগফল কত হবে না, 0 হবে। এবারে এই আইসোলেটেড কন্ডাক্টরে আমরা কি করলাম, একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম। এই বিচ্ছিন্ন পরিবাহী আইসোলেটেড কন্ডাক্টর এর উপরে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম। যেই আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দেব, তোমরা ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার তোমাদের স্থির তড়িৎ, ইলেকট্রিক ফিল্ড কি জানো। আর ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, এই ইলেকট্রিক ফিল্ডটা যদি মধ্যে যদি কিউ আধান থাকে, এটা যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে ফোর্স ইকুয়ালস টু কিউ ইন্টু ই হয়, এটা আমরা জানি। এটাকে আমরা কি বলবো, কিউ আধান ইন্টু তড়িৎ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সমান হচ্ছে ওই আধানের উপর প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। তাহলে এখানে আমি যখন এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, যেহেতু ইলেকট্রনের আধান কিউ ইকুয়ালস টু কি হবে, মাইনাস ই। কারণ কি, ইলেকট্রনের আধান হলো ঋণাত্মক। ইলেকট্রনের আধান তোমরা প্রত্যেকেই জানো 10⁻⁻19 কুলম্বস, 1.6 মাইনাস চিহ্ন সহ। তাহলে এখানে যদি ইলেকট্রিক ফিল্ড এদিকে থাকে, ফোর্সটা কি হবে, এখানে মাইনাস ই হলে তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশানে আছে, ফোর্স তার বিপরীত ডিরেকশানে, কারণ মাইনাস চিহ্ন আছে। অর্থাৎ ইলেকট্রনগুলো এদিকে ছুটবে। এখানে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কতগুলো ইলেকট্রন বলেছি, এন সংখ্যক ইলেকট্রন। এন সংখ্যক ইলেকট্রন কি করবে না, এই দিকে এসে জড়ো হয়ে যাবে, আর এই দিকে পজিটিভ আধান, ইলেকট্রনের শর্টেজ মানে পজিটিভ আধান। অর্থাৎ দেখো, পজিটিভ থেকে নেগেটিভ, এরকম যদি একটা প্লেট থাকে, পজিটিভ প্লেট, আর এদিকে যদি একটা নেগেটিভ প্লেট থাকে, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই যে ইলেকট্রিক ফিল্ড, এইটা কি হবে, এই ইন্টারনাল, এই ইন্টারনাল বা ইনডিউসড বলা হচ্ছে, ইনডিউসড বা ইন্টারনাল এক্স্যাক্টলি এর বিপরীত হবে। তার কারণ কি, যত সময় না এটা সমান হচ্ছে তত সময় এই ইলেকট্রনের ফ্লো চলতে থাকবে। তার ফলে আমরা এখানে নেট ইলেকট্রিক ফিল্ড কত পাবো, নেট সমান হবে এক্সটার্নাল মাইনাস ইন্টারনাল বা ইনডিউস, এইটার দুটোর মান সমান। এই কারণে নেট ইকুয়ালস টু এখানে 0 পাবো। অর্থাৎ এখানে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। অর্থাৎ আমি যদি একটা বিচ্ছিন্ন কন্ডাক্টর, আইসোলেটেড কন্ডাক্টর যদি রাখি, তাহলে তার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। সেটা ইন অ্যাবসেন্স ইলেকট্রিক ফিল্ড থাকুক আর না থাকুক। ইলেকট্রিক ফিল্ড না থাকলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তাহলে ইলেকট্রনগুলো কি করে, বিভিন্ন দিকে ছোটে, আলটিমেট কি হয়, টোটাল ভি অ্যাভারেজ ভি 0 হয়। তার জন্য কোনো ফ্লো পাওয়া যায় না, ইলেকট্রনের নির্দিষ্ট দিকে কোনো ফ্লো হয় না। আর এক্সটার্নাল যদি ফিল্ড থাকেও, সেক্ষেত্রেও আমরা দেখলাম যে নেট ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড 0 হয়। কেমন, এই হলো গিয়ে
তোমার আইসোলেটেড কন্ডাক্টরের ব্যাপার। এখানে কোনো ইলেকট্রনের এদিক ওদিক যাওয়ার ব্যাপার নেই, অর্থাৎ কারেন্ট ফ্লো উইল বি ইকুয়ালস টু 0। এখানেও কারেন্ট ফ্লো উইল বি ইকুয়ালস টু 0, কারেন্ট ফ্লো থাকবে না। এবারে আমরা সেকেন্ড স্টেপে যাব। এই যে কন্ডাক্টরের কথা বলেছি, এই কন্ডাক্টরকে আমরা এবারে ব্যাটারির সঙ্গে যোগ করব। ভালো করে শুনতে হবে কিন্তু এটা। এইবারে কি করব, ব্যাটারির সঙ্গে আমি এটাকে যোগ করব। ব্যাটারি হলো সোর্স। আমাদের একটা কমন কনসেপ্ট কি আছে, যেই কনসেপ্ট, সোজাসুজি কনসেপ্ট আমরা কি ভাবি যে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এখান থেকে ইলেকট্রনটা এদিকে ছুটে আসে, তা কিন্তু হয় না। এটা একেবারে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ইলেকট্রন যদি এখান থেকে ছুটতে থাকে তাহলে কী হবে, সে একটা ফোর্স দিয়ে ছুটতে থাকে। একটা ফোর্স একটা ভরের উপর যদি পড়ে, তার অ্যাক্সিলারেশন থাকে, তাহলে ইলেকট্রন পরপর গতিবেগ বাড়তেই থাকবে, একটা ইলেকট্রন ছুটতেই থাকবে এবং ছুটতে ছুটতে তার গতিবেগ বাড়তে থাকবে, তা কিন্তু হয় না। এই কিন্তু মিসকনসেপশান আমাদের মধ্যে সব সময় থাকে, বা কখনো কখনো আমরা করে ফেলি যে এখান থেকে যেন ইলেকট্রন এদিকে ছুটে এখানে চলে আসছে, তা কিন্তু হয় না। সোর্স কিসের সোর্স বলছি আমরা, আধানের সোর্স, তা কিন্তু নয়। ভালো করে শুনবে, অ্যাকচুয়ালি সোর্স অফ এনার্জি, ব্যাটারি ইজ আ সোর্স অফ এনার্জি। তাহলে এখানে যে শক্তি আছে, সেই শক্তিটাকে বহন করছে কে না, ছয় বেহারা জোয়ানতারা পালকি চালক, অর্থাৎ বাহক, পালকি চালক বাহক বেহারা আমরা বলি, সেইটা হচ্ছে ক্যারিয়ার। তাহলে ইলেকট্রন যাচ্ছে না, ইলেকট্রন ক্যারিয়ার। ইলেকট্রন নিয়ে যাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে, শক্তিকে নিয়ে যাচ্ছে। কি শক্তিকে নিয়ে যাচ্ছে না, তড়িৎ শক্তিকে নিয়ে যাচ্ছে। এখানে ক্যারিয়ার হলো ইলেকট্রন, ইলেকট্রন কিন্তু যাচ্ছে না। আমরা প্রথমেই জেনেছি I ইকুয়ালস টু Q/T। এই কনসেপ্ট থেকে আমরা সবসময় ভেবে নিই যে I এর যে ভেলোসিটি, অর্থাৎ এইটা, সেটা হচ্ছে Q এর ভেলোসিটির সঙ্গে নিশ্চয়ই সমান, তা কিন্তু নয়, সেটা হয় না। আমরা এই ইলেকট্রনের গ্যাস মডেল বা ফ্রি ইলেকট্রন মডেল, এখানে যে আমরা বলছি ফ্রি ইলেকট্রন মডেল, এই মডেলের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারবো বেসিক ব্যাপারটা কি। এই মডেলটা যে একেবারে কারেক্ট, একেবারে যে ঠিকঠাক, তা কিন্তু নয়, কিন্তু কিছুটা হলেও এর ব্যাখ্যা দিতে পারে। তাহলে কি বলছে এখানে, ইলেকট্রিক এনার্জি যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটা আমরা এবার দেখো এখানে আমি বললাম যে এখানে একটা পজিটিভ আর নেগেটিভ দিয়েছি, এখানে পোটেনশিয়ালটা বেশি আর এখানে পোটেনশিয়ালটা কম। এবারে ধরা যাক এটা হলো L দৈর্ঘ্যের একটা কন্ডাক্টর, আর এর মধ্যে আছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। এটা যদি ধাতু হয়, সোনা, তামা, রূপা, এই সমস্ত ধাতুগুলোতে ইলেকট্রন কত করে থাকে না, একটা পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন সংখ্যা তো অনেক, কিন্তু আমরা যদি বলি একক আয়তনে কটা থাকে তবেই কম্পেয়ার করা যায়। কারণ মোটা হতে পারে পরিবাহী, সরু হতে পারে, লম্বা হতে পারে, ছোট হতে পারে, নানা রকম পরিবাহীর ক্ষেত্রে আমি যদি পরিবাহিতার বা পরিবাহিতাঙ্কের তুলনা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, তোর আয়তন যা আছে আমার জানার দরকার নেই, তোর একক আয়তনে অণুর সংখ্যা কত। এখানে অণু নয়, এখানে কি বলতে হবে, ইলেকট্রন। একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত, অর্থাৎ হচ্ছে ইলেকট্রন সংখ্যা বাই আয়তন, এইটাকে আমরা বলছি সংখ্যা ঘনত্ব। কার সংখ্যা ঘনত্ব না, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ইলেকট্রন ডেনসিটি, এটাকে বলা হচ্ছে ইলেকট্রন নাম্বার ডেনসিটি, ইলেকট্রনস নাম্বার ডেনসিটি। এই ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এই সংখ্যা ঘনত্বের উপর ডিপেন্ড করবে যে এ কতটা ভালো কন্ডাক্টর, কতটা, একটা পালকি ধরো দুজন বয়ে নিয়ে যাচ্ছে, পালকিতে দুজন লোক দুদিকে ধরেছে, তার তো কষ্ট হবেই। আর সেখানে ধরো এদিকে চারজন লোক, ওইদিকে চারজন লোক আছে, তাহলে সেই পালকিটা বেশ ভালোভাবে যাবে, ছুটবে, টকবক টকবক করে ছুটতে থাকবে। তার মানে কি, সেখানে যারা বাহক তার সংখ্যা যত ভালো হবে, তত এই পরিবাহীটা তত ভালো কন্ডাক্টর হবে।
পরিবহন ক্ষমতা বা পরিবাহিতা বেশি হবে। এক্ষেত্রে নাম্বার ডেন্সিটিটাই হচ্ছে ফ্যাক্ট, যে এখানে নাম্বার ডেন্সিটির উপর ডিপেন্ড করছে এর পরিবহন ক্ষমতা। এইটাকে আমি স্মল এন দিয়ে লিখলাম। সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব আমি কি দিয়ে লিখব? এন দিয়ে, স্মল এন দিয়ে লিখব। তাহলে এখানে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনগুলোর উপরে এখানে একটা ফিল্ড অ্যাপ্লাইড হবে। দেখো এখানে আমি বিভব প্রভেদ, এটা উচ্চ বিভব V1, এটা নিম্ন বিভব V2। এবার আমরা জানি কি ডেল্টা ভি সমান হচ্ছে ই ইন্টু ডেল্টা এক্স। এখানে ডেল্টা ভি মানে কি V1 মাইনাস V2। আর এখানে ইলেকট্রিক ফিল্ড যদি ই থাকে তাহলে ই ইন্টু ডেল্টা এক্স কত? এল। এখানে তাহলে এই সমান হবে V1 মাইনাস V2কে যদি আমি ভি বলি, ভি সমান ই ইন্টু এল। সেখান থেকে আমি পাবো ই সমান ভি বাই এল। এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এখানে পড়ছে। তার ফলে কি হয় না, ইলেকট্রনগুলো এবার নিজেদের মধ্যে ফার্স্ট তারা কি করছিল, প্রথমে যে পিকচারটা দেখিয়েছিলাম এই রকম করে ইলেকট্রনগুলো ছুটছিল, মাঝে মাঝে ধাক্কা খাচ্ছিল, এই রকম করে ইলেকট্রনগুলো ছুটছিল। সেই মোশন কিন্তু থাকবে, তুমি ইলেকট্রিক ফিল্ড দাও আর না দাও, এই মোশনটা কিন্তু আগেও ছিল। অর্থাৎ আইসোলেটেড যখন শুধু তার ছিল, তার সঙ্গে কোনো ব্যাটারি কানেক্ট করা যায়নি বা করা হয়নি, সেক্ষেত্রেও তাদের মধ্যে কিন্তু গতি ছিল। সেই গতিটা কি না CRMS যেটাকে বলছি, সেই গতি কিন্তু আমরা পেয়েছিলাম, এখনও সেই গতি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এর উপর একটা ড্রাইভিং ফোর্স কাজ করছে, অর্থাৎ তাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। সেটাকে না এই পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ তড়িৎচালক বল থেকে সৃষ্ট যে এইখানে এরা কি করছে, এই পোটেনশিয়াল ডিফারেন্স এরা কি করছে, ইলেকট্রনকে ছেড়ে ছেড়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তার ফলে এখানে ইলেকট্রনটা কোন দিকে যাবে, ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, ইলেকট্রন হবে এই দিকে, ইলেকট্রনের একটা ফ্লো হবে। তার মানে এই নয় যে ইলেকট্রনগুলো সাঁ করে এদিকে চলে এলো, তা কিন্তু নয়। ইলেকট্রনগুলো যেমন এখানে ছুটছে এরকম করে ছুটছে, ছুটতে ছুটতে এরকম করে এগিয়ে আসছে। ক্লিয়ার হলো? যেমন দেখো এইখানে হচ্ছে ঝড়টা কি হচ্ছে, এরকম করে ঘোরাচ্ছে, এইদিকে চারদিকে ছটফট করছে, কিছুক্ষণ পরে সেই ঝড়ের কেন্দ্রটা এগিয়ে আসছে। কিছুদিন আগে ঝড় হয়েছিল, তোমরা জানো যে এই রকমভাবে, অর্থাৎ ঝড়ের যে কেন্দ্রের গতি সেইটা হচ্ছে ধীরে ধীরে আসে। আর এখানে যে এরকম করে ছুটছে এটা হলো ঘন্টায় বলে 170 কিলোমিটার পার ঘন্টা। আর এখান থেকে এখানে আসতে দেখা যাবে অনেক সময় লেগে গেছে, দেখা যাবে এইটুকু জায়গা আসতে দেখা যাবে 2 ঘন্টা লেগে গেছে। কেমন? কয়েক কিলোমিটার যেতে দেখা যাবে 2 ঘন্টা লেগে গেছে। তাহলে এখানে এই 170 কিলোমিটার পার ঘন্টা যেটা বলছি সেটা হলো আমি CRMS বেগের সঙ্গে, অর্থাৎ তারা কিন্তু গতিশীল আছে, কিন্তু সামনের দিকে তারা বেশি গতিশীল হয়নি। যাকে এখানে এই ড্রাইভিং ফোর্সটার জন্য ইলেকট্রনগুলো আস্তে আস্তে এরকম করতে সামনের দিকে, এদিকে পিছনের দিকে আসছে। V2 থেকে উচ্চ বিভব থেকে এখানে এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল আর এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। ইলেকট্রনগুলো কি করে, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যায়, এবং সেই যে যাওয়াটা যে বেগে যাচ্ছে সেটাকেই আমরা বলছি ড্রিফট ভেলোসিটি VD, সেটাকেই আমরা বলছি বিচলন বেগ, সেটাকেই আমরা বলছি বিচলন। অর্থাৎ এইখানে যে ইলেকট্রনগুলো ধরো ছুটছে এটার সঙ্গে আমি কম্পেয়ার করেছিলাম, এবারে আমি আরও ভালো করে এটা বলছি যে দেখো ইলেকট্রনগুলো কিন্তু তুমি এই পোটেনশিয়াল অ্যাপ্লাই করো না করো তারা কিন্তু বিশৃঙ্খলভাবে ছুটছে। এবারে যখন এটা অ্যাপ্লাই করলে, সোর্সটা যখন দিলে, তারা এই বিশৃঙ্খলভাবে ছোটার সঙ্গে সঙ্গে একটু করে এগিয়ে যাচ্ছে। একটা ছবি আঁকলে তোমাকে আমি পরিষ্কার করে আশা করি বোঝাতে পারবো যে এইখানে আমি একটা ছবি আঁকছি। ধরো একটা ইলেকট্রন এই দিকে গেছে, এখান থেকে এই দিকে ছুটছে, এখানে ধাক্কা লাগলো, আবার এই দিকে গেল, এখানে ধাক্কা লাগলো, আবার এই দিকে ছুটে এলো, এখানে ধাক্কা লাগলো, এই দিকে ছুটে এলো, এখানে ধাক্কা লাগলো, এই দিকে ছুটে গেল, আরেকটু এই দিকে দিয়ে দিই, এইদিকে ছুটে গেল, এরকম ধাক্কা লাগলো, আবার এই দিকে এলো, এরকম ধাক্কা লাগলো। কোথা থেকে শুরু করেছিল ইলেকট্রনটা? এখান থেকে শুরু করেছিল, আবার ধরো এই রকম করে গেল, ধাক্কা লাগলো, আবার ধরো এই রকম এলো, ধাক্কা লাগলো, এখানে এইরকম করে বারবার ধাক্কা খাচ্ছে। অর্থাৎ ইলেকট্রনগুলো যেমন গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে কলিশন করে, সংঘর্ষ ঘটায়, ইলেকট্রনগুলোও সেই রকম সংঘর্ষ ঘটায়।
এখানে ধরো ইলেকট্রনটা আরও একবার ধাক্কা এখানে দিয়ে দিই, এখানে ধাক্কা লেগেছিল প্রথমে এইরকম এসে, এই দিক থেকে এসে, তারপরে ধরো আবার ইলেকট্রন এইদিকে চলে এলো, এরকম চলে এলো, আসার পরে এরকম ধাক্কা খেয়ে সে এই জায়গাটায় এসছে। তাহলে আলটিমেট এই জায়গায় ছিল, এই জায়গায় এসছে। ভালো করে দেখো, তার মধ্যে কিন্তু এই ধাক্কাগুলো হয়েছে, এই যে ধাক্কাগুলো সেটা আমরা ভি বলেছি, ভি অ্যাভারেজ, সেটা ভি সিআরএমএস এর সঙ্গে তুলনা করেছি, ভিআরএমএস এর সঙ্গে তুলনা করেছি। আর এখান থেকে যে এখানে এগিয়ে গেল 1 সেকেন্ডে, ধরো সে এখানে তার মধ্যে অনেকগুলো ধাক্কা খেয়েছে, 1 সেকেন্ডে ধরো সে এইখান থেকে এইখানে এসে পৌঁছচ্ছে, কিন্তু তার আগে অনেকগুলো ধাক্কা খেয়েছে, তার মানে সে এগিয়েও গেছে, পিছিয়ে এসেছে, সব মিলিয়ে সে এইখান থেকে এইটা গেছে। এইটা যদি 1 সেকেন্ডে যায়, এটাকেই আমরা বলবো ভিডি। পরিষ্কার, ক্লিয়ার, যে এখান থেকে ইলেকট্রনটা এই পর্যন্ত গেছে, সেটাকে 1 সেকেন্ডে যদি এই দূরত্ব যায়, তাহলে এটাকেই আমরা বলছি ভিডি বা বিচলন বেগ, যেটাকে আমরা বলেছি ড্রিফট ভেলোসিটি। ক্লিয়ার হলো যে ইলেকট্রন তাহলে এই রকম ঘুরছে, জুম 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 করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দিকে এগোচ্ছে, আমরা ইলেকট্রনগুলো এই দিকে বলেছি, তাহলে এই দিক থেকে দেখাচ্ছি, এরকম এরকম করে ইলেকট্রনগুলো ছুটছে, ধাক্কা খাচ্ছে, কিন্তু সে এই যে ছোটাটা অত্যন্ত দ্রুত এরকম করে ছুটছে আর এদিকে আস্তে আস্তে যাচ্ছে। এই রকম বেগকে বলা হয় বিচলন বেগ, এবং এই বেগের মানের কথা তো আমি আগেই বলেছি, এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এবারে এই ইলেকট্রনগুলোর যে এই দিকে যে যাচ্ছে, অর্থাৎ আমি বললাম যে এইখান থেকে ধরো এই দিকে গেছে বা এই দিক থেকে এই দিকে আসছে, যাই হোক না কেন, এই যে ভিডি অর্থাৎ 1 সেকেন্ডে যে দূরত্ব এদিকে আসছে, এই ভিডিটা আসছে কেন, কিসের জন্য আসছে না, এই ফিল্ডের জন্য। অর্থাৎ আমি যে এক্সটার্নাল সোর্স যোগ করেছি, সেই সোর্স তাকে ধাক্কা দিয়ে 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 নিয়ে যাচ্ছে। এবারে তুমি গ্যাসের সঙ্গে তুলনা করো, একটা পাত্র রয়েছে আর একটা পাত্র রয়েছে, এইটা বুঝলে একেবারে পরিষ্কার হয়ে যাবে, আর কারোর কোনো কথাই থাকবে না। এইখানে আমি প্যাঁচ লাগানো আছে, ট্যাপ দেওয়া আছে, এইখানে গ্যাসগুলো ছুটাছুটি করছে চারদিকে, এখানেও গ্যাসগুলো ছুটাছুটি করছে চারদিকে, ছুটাছুটি করছে। তাহলে এই যে গ্যাসের গতি, এটা হলো সিআরএমএস, এটা হলো সিআরএমএস। কিন্তু যখন আমি এই প্যাঁচটাকে খুলে দেব, যদি চাপের পার্থক্য থাকে, P1 গ্রেটার দেন P2 যদি হয়, তাহলে কি হবে, এদিক থেকে এদিকে গ্যাসের অণুগুলো আস্তে আস্তে চলে যাবে। এই যে বেগটা, এটাই হলো ড্রিফট ভেলোসিটির সঙ্গে সমতুল্য। তাহলে গ্যাসের অণুগুলোর বেগ কিন্তু আছে, এরকম করে তাদের মধ্যে বেগ আছে, তার সঙ্গে সে এদিকে ছুটে যাচ্ছে। এই ক্ষেত্রেও তাই, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে, সেখানে উচ্চতাপ থেকে নিম্নচাপের দিকে গ্যাসের অণুগুলো ছুটে গেছিলো। আর এখানে ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, এটা যেহেতু ঋণাত্মক আধানগ্রস্ত, তার জন্য এটা লোয়ার থেকে হায়ারের দিকে এরকম করে যাচ্ছে। এটাই হলো বিচলন বেগ। কেমন? এবারে আমরা জানবো কয়েকটা বিষয়। প্রথমে আমরা জানবো যে এই যে ধাক্কাধাক্কি করছে, এই ধাক্কাধাক্কির মাঝের যে দূরত্বটা, সেই দূরত্বটা সে কেমন করে কাটায়। দেখো, গ্যাসের ক্ষেত্রে আমরা বলেছি তাদের পোটেনশিয়াল এনার্জি 0। কেন না, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। এক্ষেত্রে আমরা ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রন বলেছি, আর ফ্রি ইলেকট্রন হওয়া মানে সেখানে পোটেনশিয়াল এনার্জি 0 ধরা হয়েছে। কেমন? তাহলে এখানে যখন গ্যাসের এই একটা ইলেকট্রন যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা জায়গায় আঘাত করে আবার সে এক জায়গায় যাচ্ছে, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত? 0। পোটেনশিয়াল এনার্জি 0 হওয়া মানে কি, কাইনেটিক এনার্জি সেম থাকবে, কাইনেটিক এনার্জি এখানে কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সে সেম স্পিডে এখান থেকে এখানে যাবে, সেম গতিবেগে এই জায়গা থেকে সে এই জায়গায় পৌঁছবে। ভালো করে কিন্তু শোনো, দেখো ইলেকট্রন ফ্রি, ফ্রি মানে কি, ডিঙ্কাচিকা, ফ্রি মানে আমি মুক্তভাবে আমি ছুটে যাচ্ছি, যেই আমি ধাক্কা লাগলো করে আমার ধাক্কা লেগে আবার আমি সরে গেলাম, তার মানে এর মাঝে আমি ফ্রি, এই জায়গাটায় ধাক্কা লাগার পরে আবার আমি এর মাঝে ফ্রি। এই যে পথটা, যে ধাক্কা লাগার পরে দুটো ধাক্কার মাঝের যে পথ, সেটাকে আমরা বলবো ল্যামডা, ফ্রি পাথ, এটাকে আমরা বলি ফ্রি পাথ। এই ফ্রি পাথটাকে আমরা অ্যাভারেজ ফ্রি পাথ কী পাই না, ধরো এখানে অনেকগুলো পার্টিকেল আছে, একটা পার্টিকেল এইভাবে, একটা ইলেকট্রন এইভাবে ধাক্কা খাওয়ার পরে সে এরকম গেছে,
ল্যামডা 1। অন্য একটা জায়গায় আর একটা ইলেকট্রন সেও ধাক্কা খাচ্ছে, একটা ধাক্কা খাওয়ার পরে এই যে জায়গা আছে এটা ধরো ল্যামডা 2। আবার একটা ইলেকট্রন সে এরকম এখান থেকে এসে ধাক্কাকে এই দুটো ধাক্কার মধ্যে সে ল্যামডা 3 দূরত্ব অতিক্রম করেছে। তাহলে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট যতগুলো ইলেকট্রন রয়েছে, ধরা যাক n নাম্বার অফ ইলেকট্রন রয়েছে, তাহলে এই প্রত্যেকটার যে ল্যামডা সমান হবে তা কিন্তু নয়, প্রত্যেকটার ফ্রি পাথের ভ্যালু আলাদা হবে। তার অ্যাভারেজ নিলে যেটা হয় ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3 ল্যামডা n বাই n, এটা হলো গড় মুক্ত পথ। আর এই গড় মুক্ত পথ এখান থেকে এখানে যেতে যে সময় লাগছে এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। অর্থাৎ আমি মারপিট করে এসেছি, এর সঙ্গে ধাক্কা লাগিয়ে এসেছি, পরের ধাক্কার মাঝে আমি একটু রিল্যাক্স করে নিচ্ছি, কেমন? এখানে এটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। এই টাইমটা এখানের এর মাঝের যে দূরত্বটা অতিক্রম করতে যে টাইম লাগালো সেটাকে বলা হয় টি, টাউ দিয়ে লেখা হয়। এই টাউকে আমরা বলছি, ল্যামডাকে আমরা বলবো ফ্রি পাথ, ল্যামডা অ্যাভারেজ, হ্যাঁ, এটাকে বলবো মিন ফ্রি পাথ, মিন ফ্রি পাথ। আর এখানে টাউটাকে বলবো রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম। ইংরেজিতে অসুবিধা নেই, মিন ফ্রি পাথ মানে গড় মুক্ত পথ, আর রিল্যাক্সেশন টাইমকে রিল্যাক্সেশন সময়ই বলে। এটা খুব বাংলা সেরকম কোথাও পাওয়া যায়নি, এখানে বইগুলোতেই রিল্যাক্সেশন টাইম লেখা থাকে। এটাকে তাহলে রিল্যাক্সেশন সময়, রিল্যাক্সেশন সময়, আর এটাকে বলা হয় গড় মুক্ত পথ। এই টার্মটা তোমরা আগে পেয়েছো, কাইনেটিক এনার্জি অফ গ্যাসেস। সেখানে এই যে গড় মুক্ত পথ, এই ল্যামডা অ্যাভারেজ বাই টাউ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু ভিডি এর সঙ্গে সমান। এবার অ্যাকচুয়ালি ভিডিটা কি সেটাতে আমি আসছি। দেখো এখানে এই যে ধাক্কাগুলো লেগেছে, ধাক্কাগুলোর মাঝে এই যে গেছে, এই পথটা আমি ফ্রি পথ বলছি, কিন্তু এর এই ধরো একটা ইলেকট্রন এই ধাক্কাধাক্কি করার সত্ত্বেও কিন্তু এ এগিয়ে যাচ্ছে এদিকে। এখানে ছিল, এখানে এসেছে ইলেকট্রন, এই পয়েন্টে ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসছে। ভালো করে শুনবে, এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে এসেছে, ধাক্কাধাক্কি হওয়ার পরে 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 সে এগিয়ে এগিয়ে যাচ্ছে, যেটা আমরা এখনই গ্যাসের সঙ্গে তুলনা করে দেখালাম। দেখো একটু কনসেপ্ট করা একটু কঠিন, কিন্তু দেখো বুঝতে পারলে দেখো একেবারে সহজ, কোনো কঠিনের কোনো ব্যাপার নেই। এই জায়গাটা যে সে এলো, সে কী জন্য এলো না, হচ্ছে তার উপর একটা ফোর্স পড়েছে। সেই ফোর্সটা কত? এফ সমান কিউ ইন্টু ই। কেন পড়েছে না, এখানে তড়িৎচালক বল দেওয়া হয়েছে, তার ফলে দুই প্রান্তের বিভব পতন আছে। আর একটা পরিবাহী দুই প্রান্তে যদি বিভব পতন থাকে তাহলে কি হয়, সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেটা ভি বাই এল এর সঙ্গে সমান। সেই ইলেকট্রিক ফিল্ডটা এখানে আছে, তাহলে কিউ হচ্ছে মাইনাস ই, আর ই হলো গিয়ে ভি বাই এল, এইটা হলো এফ। অর্থাৎ একটা ইলেকট্রনের উপর এই বলটা কিন্তু পড়ছে, এই বলের কারণে সেখানে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। এফ বাই এম কে আমরা ত্বরণ বলি, তাহলে এখানে একটা এল হবে, তাহলে ই ভি, এই ভিটা হলো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল বাই এম এল, ত্বরণ সৃষ্টি হচ্ছে। ই ভি বাই এম এল ত্বরণ সৃষ্টি হচ্ছে। এইবারে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটায় আসবো, সরি। দেখো এ সমান, অর্থাৎ একটা ইলেকট্রনের ত্বরণ এইটা, তুমি বলবে ইলেকট্রনের একটা ভর আছে, এর একটা লেন্থ, এই পরিবাহীটার একটা লেন্থ আছে, লেন্থ মানে দৈর্ঘ্য, আর ভি হলো বিভব পার্থক্য, ই এর মান আছে। তাহলে কী হবে, এ তো বাড়তেই থাকবে, গতিশীল হতেই থাকবে, এর গতিবেগ বাড়তেই থাকবে, ত্বরণ নিয়ে চলতেই থাকবে। তা কিন্তু হয় না, এখানে চলতে থাকার মাঝে মাঝে এই ধাক্কাধাক্কিগুলো হয়, তার রেজাল্ট হচ্ছে এই ড্রিফট ভেলোসিটি। এখন এই ত্বরণ যদি থাকে, একটা বস্তুর উপর ত্বরণ থাকলে তার প্রাথমিক যদি যে বেগ যদি জানা থাকে, অন্তিম বেগ পাওয়া যায় কোন সূত্র অনুযায়ী না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তাহলে দেখো এখানে এই পার্টিকেল, এক নম্বর পার্টিকেলের প্রাথমিক বেগ যখন কোনো কিছু দেওয়া হয়নি, কানেকশান করা হয়নি, ব্যাটারির সঙ্গে কানেকশান বন্ধ ছিল, তখন তার একটা প্রাথমিক বেগ ছিল, এক নম্বর পার্টিকেলের প্রাথমিক বেগ u1। দু নম্বর পার্টিকেল বলছি এখানে কিন্তু ইলেকট্রনের 3 নম্বর ইলেকট্রনের এরকম তার একটা প্রাথমিক বেগ ছিল। অর্থাৎ যেই মুহূর্তে আমি ব্যাটারি যোগ করেছিলাম তার ঠিক আগেই এখানে কি ছিল, পার্টিকেলগুলোর একটা প্রাথমিক বেগ ছিল।
এবারে এইগুলো উপরে এইটা দেওয়ার ফলে পরে জাস্ট আমি সুইচ অন করব, করার পরে কী হবে, এই ত্বরণ সৃষ্টি হবে। এবার রিল্যাক্সেশন টাইম যদি ধরি, মানে দুটো ধাক্কার মাঝে সে কত দূরত্ব যাবে বা তার বেগ কত অ্যাকুয়ার হবে। ধরো এখানে ধাক্কা দিয়েছিল, তারপরে এখানে ধাক্কা দিল, তাহলে এই বেগ এর মাঝে যে বেগ, সেই বেগটা কত হবে, এখানে এই সূত্র দিয়ে আমরা পাবো। এখানে আমি কিন্তু বেগ বলছি, অর্থাৎ ভেলোসিটি, অর্থাৎ একটা ভেক্টর। তাহলে ভেক্টর যদি বলি, আমরা লিখতে পারবো v1 এক নম্বর পার্টিকেলটার প্রাথমিক বেগ প্লাস এ ইন্টু টাউ। এই যে টাউ, এটা কি, এটা এক নম্বরের রিল্যাক্সেশন টাইম। এই রিল্যাক্সেশন টাইমটা কি না, গড় রিল্যাক্সেশন টাইম, t1 প্লাস t2, এরকম করে একটা পার্টিকেল অনেকবার কলিশন করেছে। এনবার কলিশনের ফলে যে তার প্রত্যেক সময় যে একই সময় অন্তর যে সে সংঘর্ষ ঘটায় তা কিন্তু নয়, বিভিন্ন সময় অন্তর তার সংঘর্ষ ঘটে। সেক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হলো অনেকগুলো সংঘর্ষের মাঝের যে অন্তর, টোটাল টাইমকে যদি আমি নাম্বার অফ কলিশন দিয়ে ভাগ করে দিই, তাহলে এইটা পাবো রিল্যাক্সেশন টাইম, গড় রিল্যাক্সেশন টাইম। সেইটাকে আমি যদি গুণ করি, অর্থাৎ এ ইন্টু টাউ করলে আমি প্রথম কণাটার বেগ পেয়ে যাব। অর্থাৎ এখানে ছিল ইউ, এখানে এসে হলো ভি, u1 ছিল, এখানে হলো v1। আবার অন্য একটা কণা, সে এখানে শুরু করেছিল u2 বেগে, আবার ধাক্কা লাগা পর্যন্ত তার বেগ হবে v2। তাহলে সেক্ষেত্রে v2টা আমি লিখব কি না, v2 ইকুয়ালস টু u2 প্লাস এ ইন্টু টাউ। প্রত্যেকের উপর কিন্তু এ সমান হবে, কারণ কি, এর ভ্যালু, এর ভ্যালু তো সবার ক্ষেত্রে সমান। ইলেকট্রনের চার্জ, প্রত্যেকেই ইলেকট্রন, প্রত্যেকের ভর সমান, প্রত্যেকেই ইলেকট্রন। এলটা ওই কন্ডাক্টরের দৈর্ঘ্য, আর ভি হলো ওই কন্ডাক্টরের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে আমরা এই এর ভ্যালুটা সবার ক্ষেত্রে এক লিখতে পারছি। এখানে আমি এগুলোকে পরিষ্কার করে দিই। তাহলে আমি এখানে লিখতে পারছি কি, এখানে টাউটা থাকুক, ল্যামডা এভারেজ থাকুক, এনটা থাকুক, ওগুলো লাগবে আবার। এখানে আমি v1 সমান আমি লিখতে পাচ্ছি u1 প্লাস এ ইন্টু টাউ, v2 ইকুয়ালস টু u2 প্লাস এ ইন্টু টাউ। এরকম করে vn, এন নম্বর ইলেকট্রনের ক্ষেত্রেও তার কি ভেলোসিটি কী হবে, un প্লাস এ ইন্টু টাউ। সবগুলোর ক্ষেত্রে এ ইন্টু টাউ হলো। এবারে এগুলোকে আমি যোগ করে অ্যাভারেজ ভেলোসিটি নেব। তাহলে কি হবে, ভি অ্যাভারেজ, প্রত্যেকটা পার্টিকেলের যে বেগ তাকে যোগ করে এন দিয়ে ভাগ করলে ভি অ্যাভারেজ আসবে। সেটার ভ্যালু কি হবে, v1 প্লাস v2 ডট vn বাই এন। তাহলে v1 v2 এগুলো সব যোগ করলে কি হবে, u1 প্লাস u2 প্লাস un বাই এন প্লাস এইগুলো প্লাস এটা কমন যাবে, এ ইন্টু টি প্লাস এখানে কী হবে, t1 t2 দিলেও কোনো অসুবিধা হতো না, আমি অ্যাভারেজ প্রথমেই ধরে নিয়েছি, বাই এন t1 t2, এটা এই অ্যাভারেজটা হবে টাউ। এখানে দেখো, এবারে ভালো করে মন দাও, এই জায়গাটায় u1 u2 যখন কানেকশান ছিল না তখন তার গতিবেগ সবগুলোর ছিল, তখন তার অ্যাভারেজ বেগ কত হতো, আগেই বলেছি তার অ্যাভারেজ বেগ হবে, বেগ তো চারদিকে ছুটছে, র্যান্ডামলি ছুটছে, তাহলে তার অ্যাভারেজ বেগ এদিকে যত প্রবাবিলিটি থিওরি থেকে এইটা হবে 0 আর এইটা হবে এ ইন্টু টাউ, এটা হবে এ ইন্টু টাউ। এইটা হলো তার অ্যাভারেজ ভেলোসিটি। এটাকেই আমরা বলবো ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, এই ড্রিফট ভেলোসিটি যেটা অ্যাভারেজ ভেলোসিটি, অর্থাৎ ইলেকট্রনগুলো সবগুলো তো আস্তে 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 কীভাবে এগিয়ে যাচ্ছে, সেই ভেলোসিটিটা হলো এই এ ইন্টু টাউ। ড্রিফট ভেলোসিটি ভিডি বা বিচলন বেগ, বাংলায় লিখব বিচলন বেগ, এইটার ভ্যালু হলো কত, এ ইন্টু টাউ। এখানে এর এখানে ভ্যালুটা ম্যাগনিটিউডটা নেব। এবারে টাউ এ এগুলো কত, এ ইকালস টু কি, একটু আগে এখানে লেখা ছিল, এর ভ্যালু কত হবে না বলো, এখানে আবার আঁকো। এখানে যদি পোটেনশিয়াল ডিফারেন্স ভি হয়, ই হয়, তাহলে ই ইকালস টু ভি বাই এল, কিউ ইন্টু ই সমান হচ্ছে এটা, তাহলে এটা হলো এফ, এফ বাই এম সমান হচ্ছে কিউ, ই বাই এম সমান এল, কিউ ভি বাই
ml, এখানে কিউটা কত মাইনাস ইভি বাই ml। এখানে আমি তাহলে এর জায়গায় আমি লিখতে পারবো ইভি বাই ml ইন্টু টাউ। এইটা হলো বিচলন বেগের এক্সপ্রেশন। ঠিক কী দিয়ে এক্সপ্রেশন দিলাম? বিচলন বেগ তাহলে কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? এই যে এম এখানে বলছি না, এখানে এমটা কিন্তু ইফেক্টিভ ভর বলে এটা দেখবে, কারণ এটা যখন কোয়ান্টাম ট্রিটমেন্ট করা হচ্ছে তখন এই মাসটাকে ইলেকট্রনের জড় ভর, অর্থাৎ ইলেকট্রনের যে ভর 9 মাস ইকালস টু আমরা 9.11 ইন্টু 10⁻31 কেজি, এটা জানি ইলেকট্রনের ভর। এই ভরটা ঠিক নয় যখন এটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে থাকবে, যখন এর একটা গতিবেগ আছে তখন কিন্তু এর কার্যকর ভর আলাদা হয়। এই কারণে এম স্টার এখানে দেওয়া হয়। প্রাথমিকভাবে আমরা এম বলতে ভর দিয়ে বুঝিয়েছি থিওরিতে আনার জন্য। এবারে আমরা কি করব, এটাকে এম স্টার দেব, অর্থাৎ বিচলন বেগের যে এক্সপ্রেশন পাবো সেই এক্সপ্রেশন হলো ফার্স্ট যে এক্সপ্রেশন পেলাম মাইনাস ইভি এম ড্যাশ এল ইন্টু টাউ। এই বিচলন বেগের মান হলো এইটা। এখানে মাইনাস চিহ্ন দিতে পারো, না দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বিচলন বেগের আমরা একটা ফার্স্ট এক্সপ্রেশন পেলাম, যে এক্সপ্রেশনটা এই রিল্যাক্সেশন টাইমের উপর ডিপেন্ড করছে আর ই এর উপর ডিপেন্ড করছে। দেখো ড্রিফট ভেলোসিটি, একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন কত বেগে এগিয়ে যাচ্ছে সেটাই হলো ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট ভেলোসিটির সংজ্ঞা যদি বলে তুমি কি লিখবে না, যখন একটা পরিবাহী রয়েছে, পরিবাহীর মধ্যে দুই প্রান্তে যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ বিভব প্রভেদ সৃষ্টি করা হয়, তখন ইলেকট্রনগুলোর সামনের দিকে এগিয়ে যাওয়ার যে গড় বেগ তাকে বলা হয় তার বিচলন বেগ। এবারে আমরা এরপরেই ঠিক দেখব যে কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি, আজকের দিনের যেটা আলোচনা সেটা হলো কি কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি, অর্থাৎ এই ড্রিফট ভেলোসিটির সঙ্গে কারেন্টের সম্পর্ক কি। এবার দেখো ড্রিফট ভেলোসিটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, কারণ এই রিল্যাক্সেশন টাইমটা ডিফারেন্ট হবে। কখন না, রিল্যাক্সেশন টাইমটা ডিফারেন্ট হবে যদি তোমরা একটা কন্ডাক্টরের কথা ভাবো, সেই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো মুক্তভাবে ঘুরছে, বিচলন বেগ কখন কমে যাবে? যখন তার উষ্ণতা বাড়বে, তখন তার সংঘর্ষ সংখ্যা বাড়বে, তখন কিন্তু তার বিচলন বেগ কমে যাবে। আর তার রিল্যাক্সেশন টাইম কমে যাবে, আর রিল্যাক্সেশন টাইম কমে যাওয়া মানে সেখানে কি হবে, তার বিচলন বেগটা একটু কমে যাবে। আর কি হবে না, এখানে পোটেনশিয়াল যত বেশি দেব দুই প্রান্তে তার বিচলন বেগ কিন্তু প্রভাবিত হবে। আর ইলেকট্রনের আধান তো ফিক্সড, এমটা প্রায় সমান। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এম এর মান আলাদা হবে, কারণ বিভিন্ন ধাতুর ক্ষেত্রে তার পোটেনশিয়াল ওয়েলগুলোর যে ক্যারেক্টারিস্টিক সেটা আলাদা আলাদা। এলটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, এগুলো তো আসছে। এইটা হলো ড্রিফট ভেলোসিটি। এবারে আমি ড্রিফট ভেলোসিটির সেকেন্ড যে আমার ড্রিফট ভেলোসিটির সঙ্গে এই কারেন্টের যে রিলেশান, সেই রিলেশানটা বের করতে চাইছি। একটু বড় লেকচার, এটা ভালো করে বুঝতে হবে। এই মডেলটা আমরা কেন নিয়ে এসেছি সেটা বুঝতে হবে, বুঝলে তোমার সব সময় ইজি মনে হবে। দেখো এই হলো গিয়ে আমার এই কন্ডাক্টর, যে পরিবাহীটার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে। দেখো পরিবাহীর মধ্যে ইলেকট্রন রয়েছে, পরিবাহীর মধ্যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে n সংখ্যক করে ইলেকট্রন রয়েছে। এবারে এইখানে আমি যদি একটা প্রস্থচ্ছেদ নিই, এখানে আমি একটা প্রস্থচ্ছেদ নিলাম আর এখানে একটা প্রস্থচ্ছেদ নিলাম, এইখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা যদি ভিডি এর সঙ্গে সমান হয়, তাহলে বুঝতে হবে এই প্রস্থচ্ছেদে যতগুলো ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলো ভিডি, অর্থাৎ 1 সেকেন্ডে এই দূরত্ব গেছে। অর্থাৎ এই এরিয়ার মধ্যে যতগুলো ইলেকট্রন ছিল, এরপরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এখানে আসবে, এই ইলেকট্রনগুলো এইদিকে গেছে। অর্থাৎ এই যে এরিয়ার মধ্যে যতগুলো ইলেকট্রন রয়েছে সে 1 সেকেন্ডে সামনের দিকে এগিয়ে গেল। কেমন? দেখো আবার একবার বলছি যে ভিডি মানে কি না, ইলেকট্রনগুলোর বিচলন বেগ। বিচলন বেগ মানে কি না, সে সামনের দিকে এগিয়ে যাওয়ার বেগ, যেটা তড়িৎ প্রবাহের বেগের থেকে আলাদা। আর যেটা ইলেকট্রনগুলো নিজস্ব বেগ, যেটা গ্যাসের অণুগুলোর মতো যে ছোটাছুটি করছে তার থেকে আলাদা। অর্থাৎ ইলেকট্রনগুলো ইফেক্টিভলি এই জায়গা থেকে এই জায়গায় গেছে। কত সময়ে গেছে না, 1 সেকেন্ড সময়ে গেছে। কারণ কি, ভিডি হচ্ছে তার বেগ। বেগ মানে কি, 1 সেকেন্ডে যে দূরত্ব যায়। তাহলে 1 সেকেন্ডে ইলেকট্রনগুলো এই ক্রস সেকশানে যেগুলো ছিল সব ইলেকট্রন এদিকে গেছে।
এইখানে এই ক্রস সেকশানে যে ইলেকট্রনগুলো অর্থাৎ এই এরিয়ার মধ্যে যে ইলেকট্রনগুলো যা আছে সেগুলো সব 1 সেকেন্ডে এই দিক থেকে এই দিকে গেছে। এদিক থেকে যেদিক থেকে আমি ইলেকট্রনগুলো আসছে বলে ধরা যাক আমি এদিক থেকে ধরেছিলাম প্রথমে, এই দিক থেকে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছে, আচ্ছা ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে মোট কটা ইলেকট্রন রয়েছে? এই যে চিহ্নিত অংশ যেটাকে আমরা বলছি শেডেড রিজন, এই শেডেড রিজন বা চিহ্নিত অংশে এখানে যে মোট ইলেকট্রন সংখ্যা এই ইলেকট্রন সংখ্যা কত না এই ক্রস সেকশনের মধ্যে যে ইলেকট্রন সংখ্যা আছে অর্থাৎ এই অংশের চিহ্নিত অংশের আয়তন গুণিতক এখানে হচ্ছে সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n, আয়তন গুণিতক ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব তো n আমরা পাবো, সংখ্যা ঘনত্বের মান কত হয় না এমনি যে সমস্ত রূপা তামা এদের ক্ষেত্রে হয় কত 10⁻29 পার মিটার কিউব, এটা সংখ্যা, এখানে নাম্বার পার মিটার কিউব, এত সংখ্যক ইলেকট্রন থাকে। অর্থাৎ প্রতি 1 ঘনমিটার যদি একটা রূপার কিউব নেওয়া হয় সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হয় 10⁻19 সংখ্যক, সেটা রূপা হোক তামা হোক, এই সমস্ত ভালো যে পরিবাহীগুলো তাতে এইরকম রাফলি এটা থাকে। অর্ডারটা আমি বললাম, এর আগে 0.1, 0.2, 0.8, 0.9 এরকম বসতে পারে, সেটা কথা নয়, আমি অর্ডারটা জানানোর জন্য এটা বললাম। তাহলে এখানে যে এই আয়তনটা কত, দেখো এই ক্রস সেকশন যদি আমি এ বলি আর এটা যদি ভিডি হয়, এটা তাহলে একটা চোঙের ক্ষেত্রে এটা হলো ভিডি আর এটা হলো এই বেসের ক্ষেত্রফল এ। তাহলে এর আয়তন ভি সমান হবে এ ইন্টু ভিডি, এর আয়তন হবে এ ইন্টু ভিডি। এই এ ইন্টু ভিডি আয়তনের মধ্যে মোট ইলেকট্রন রয়েছে ভিডি ইন্টু এ ইন্টু এন, বোঝা গেল? আরেকবার আমি বলি যে এর মধ্যে যে ইলেকট্রন রয়েছে এই জায়গাটা বলছি, এই জায়গাটা কেন আমি চিহ্নিত করলাম না ভিডি যদি ইলেকট্রনের গতিবেগ হয় তাহলে 1 সেকেন্ডে এই এরিয়ার মধ্যে যত ইলেকট্রন আছে এই এরিয়া মানে এই রিজিয়নটা শেডেড রিজিয়ন, এই অংশের মধ্যে, এরিয়া বলা ভুল, অংশের মধ্য দিয়ে যে ইলেকট্রন যা আছে সেই ইলেকট্রনগুলো 1 সেকেন্ডে এদিক থেকে এদিকে আসছে আর এদিক থেকে এদিকে এলে তার জন্য তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে তাহলে ভিডি ইন্টু এ ইন্টু এন এতগুলো ইলেকট্রন কিন্তু এই অংশের মধ্যে আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু 1 সেকেন্ডে এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে এতগুলো ইলেকট্রন যদি যায় তাহলে কত চার্জ প্রবাহিত হচ্ছে না একটা ইলেকট্রনের চার্জ হলো ই, একটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত হবে না মোট চার্জ কিউ ইকুয়ালস টু হবে এই ইলেকট্রনের মোট সংখ্যা এ ইন্টু ভিডি ইন্টু এন ইন্টু একটা ইলেকট্রনের চার্জ, অর্থাৎ কিউ ইকুয়ালস টু হচ্ছে এইটা। এবারে আমি এটাকে 1 সেকেন্ডে বলেছিলাম, এটা যদি ডেল্টা টি সেকেন্ড নিয়ে বলতাম, ডেল্টা টি সেকেন্ডে কত যেত না ড্রিফট ভেলোসিটি যদি ভি হয় তাহলে ডেল্টা টি সেকেন্ডে ডেল্টা টি ইন্টু ভিডি দূরত্ব যেত, তখন আমি এই ডিস্টেন্সটাকে আমি কি লিখতাম ভিডি ইন্টু ডেল্টা টি। এই ভিডি ইন্টু ডেল্টা টি এর মধ্যে কতগুলো ইলেকট্রন রয়েছে না এরিয়া ইন্টু এই লেন্থ ভিডি ইন্টু ডেল্টা টি, ভিডি ইন্টু ডেল্টা টি, এতগুলো ইলেকট্রন রয়েছে আর প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে স্মল ই। সেইখানে এইটা হলো ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ডেল্টা টি সময়ে যত সংখ্যক ইলেকট্রন পাস করে, সোজা করে বোঝানোর জন্য এটা বলি, এটা কিন্তু কোনো টেকনিক্যাল টার্ম নয়, যত সংখ্যক ইলেকট্রন এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পাস করলো তার সংখ্যাটা হলো এইটা। তাহলে আধান যত সংখ্যক ইলেকট্রন না বলে এটাকে যদি যত আধান বলে দিই তাহলে কি করতে হবে না একটা ইলেকট্রনের আধান গুণ করে দিলে এর সঙ্গে মোট আধান হয়ে যাবে। তাহলে ডেল্টা টি সময়ে যত আধান যায় সেটাকে যদি আমি ডেল্টা কিউ বলি, আমি লিখতে পারবো ডেল্টা কিউ সমান এ ইন্টু ভিডি ইন্টু এন ইন্টু ই ইন্টু ডেল্টা টি। দেখো পরিষ্কার করে বুঝতে হবে, এইটা হলো ডেল্টা কিউ, তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা টি সমান হবে এন ইন্টু ভিডি, তারপরে কি হবে
ই ইন্টু এন। এই ডেল্টা কিউ বাই ডেল্টা টিকে আমরা বলি প্রবাহ মাত্রা আই। তাহলে কী হবে ভি ডি ই এন এ। এইভাবে আমরা যেটা পেলাম সেটাই হলো তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহের সঙ্গে তড়িৎ যে বিচলন বেগ, সেই বিচলন বেগের আমরা সম্পর্ক বের করতে পারলাম। এইবারে আমি সেটাকে লিখে ফেলবো যে তড়িৎ প্রবাহ মাত্রা সমান ভিনা। এই সূত্রটা কিসের সূত্র? ভিনার সূত্র। হ্যাঁ, এই ভিনা বলে মনে রাখবে। তড়িতের ক্ষেত্রে আমরা যখন তড়িৎচুম্বকীয় যে বিষয়গুলো পড়বো সেখানে বিনা বলে একটা সূত্র আছে, আর এই সূত্রটা মনে রাখবে যে ভিনার সূত্র। ভিনার সূত্র, এই ভিনার সূত্রটা কি না, ড্রিফট ভেলোসিটির সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক বোঝানোর জন্য এই যে সূত্রটা, সেটা হলো ভিনার সূত্র। এবারে আমরা এই ভিডি এর ভ্যালুটা এখানে পুট করব। এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে আই সমান ভিনা, ভিডি ই এ ভিনা। ব্যাস, এখানটায় মুছে দিলাম। এবারে এই ভিডি এর ভ্যালু কত হয়? ই ভি বাই এম এল। শুধু ভ্যালুটা লিখব, কারণ এখানে মাইনাস আছে, একটা ইলেকট্রনের মাইনাস, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে। এইসব নিয়ে ভাবছি না আমরা, কিন্তু জাস্ট আমরা তো বুঝতেই পারছি যে ইলেকট্রনের দিকে গেলে প্রবাহ ওদিকে যায়, সবগুলো তো ধরেই করছি, তাহলে আর মিছিমিছি এগুলো দিয়ে কি হবে? ভিডি এর ভ্যালুটাই আমি দিলাম এখানে ই ভি বাই এম স্টার এল ইন্টু ই ইন্টু এন ইন্টু এ। তাহলে কী হবে? ই স্কোয়ার, এখানে কি হবে? ই স্কোয়ার, আর এদিকে থাকলো কি এন, এদিকে থাকলো কি, এখানে এনটাকে কোথা থেকে পেয়েছিলাম? এখানে যে এন পেয়েছিলাম স্মল এন না ছোট ক্যাপিটাল এন পেয়েছিলাম? এখানে যে এন, এখানে কিন্তু স্মল এন, এখানে কিন্তু স্মল এন। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ই ই এন, ই ই এন। এবারে কি হবে? এখানে এম স্টার এল, আর কে পড়ে থাকলো? ভি। ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু এ। তাহলে আই এর এক্সপ্রেশন আমি পেয়ে গেলাম এইটা। এবার আই কে আমি যদি এ দিয়ে ভাগ করি তাহলে একটা জিনিস পাওয়া যায়, সেটাকে বলা হয় কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি, এটা এই রাশিমালাটা তোমরা জেনে রাখবে যে কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব যাকে বলে, সেই প্রবাহ ঘনত্বটাকে আমরা জে দিয়ে লিখি, জে সমান আই বাই এ। তাহলে এখানে আই বাই এ এর এক্সপ্রেশন কী হবে? ই স্কোয়ার এন এম স্টার এল ইন্টু ভি। এটাকে এদিকে নিয়ে চলে আসতাম, এইটা থাকুক এখানে। এবারে এই বিষয়টা আমি এবারে দেখব যে ই স্কোয়ার ইন্টু এন বাই এম স্টার এল, উপরে ভি, আর এটা এ। একে আমি সুন্দর করে সাজিয়ে লিখব যে ভি, আর এদিকে এম স্টার এল স্কোয়ার এন ইন্টু এ। কেমন? এইটা আমি লিখলাম। এবারে এটা কি পেলাম? সময়ই একমাত্র বলবে কি পেলাম। আমরা এবারে যেটা ক্লাস 10-এ পেয়েছি, এবার সব সময়ের জন্য কারেন্ট ইলেকট্রিসিটিতে যে ফর্মুলাটা আমাদের কাছে সবসময় ইম্পর্টেন্ট, সেটা কি? ওহমের সূত্র। V1 এখানে V2, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I, তাহলে V1 মাইনাস V2 সমান যদি V হয়, এটার রোধ যদি R হয়, সেখান থেকে আমরা কি পাই না I ইকুয়ালস টু V বাই আর। I ইকুয়ালস টু V বাই আর বা V ইকুয়ালস টু I ইন্টু আর, এটা হলো ওহমের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো না, এই জিনিসটা হলো আর, অর্থাৎ এখানে এটার সঙ্গে যদি কম্পেয়ার করি I ইকুয়ালস টু V বাই আর, আর সমান আমি কি লিখবো? এম স্টার এ এল বাই ই স্কোয়ার ইন্টু এন। এইটা হলো রো, আর এটা কি হলো? এই এটাকে কিন্তু উপরে ছিল, এটা কিন্তু নিচে যাবে, রো এল বাই এ। এইটা হবে রো এল বাই এ। তাহলে এই যে রো, আমরা রোধাঙ্ক বলেছিলাম, রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করলো? দেখো, নাম্বার ডেনসিটি,
একটা ধাতুর বা একটা পরিবাহীর সংখ্যা ঘনত্ব যত কম হবে তার রোধাঙ্ক তত বেশি হবে, সে তত বাধা দেবে। এটা যত বেশি হবে তত পরিবাহিতাঙ্ক বেশি হবে, রোধাঙ্ক কম হবে। এটা তো সবসময় ফিক্সড। এইটা হলো রোধের ফর্মুলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিচলন বেগ এবং কারেন্টের যে রিলেশান বা ফ্রি ইলেকট্রন মডেল, এখান থেকে আমরা ওহমের সূত্রে পৌঁছতে পারলাম। ওহমের সূত্র অনুযায়ী আমরা I সমান V/R লিখতে পারি। আর এখানেও বিচলন বেগ থেকে আমরা এই জায়গায় আসতে পারলাম I সমান V বাই এই এক্সপ্রেশনটা ইন্টু 1/A। এখানে L আছে এই। এবার এটাকে যদি আমি টাউ দিয়ে লিখতাম, এখানে টাউটা কোথায় রেখে এসেছি, ছেড়ে এসেছি। এই ভিডিটাকে আমরা টাউ দিয়ে কোথায় রেখে এসেছি, দেখো ভিডিটার ভ্যালু কত ছিল না, হচ্ছে A সমান QE/M অর্থাৎ EE/M স্টার। ভিডি সমান আমরা কি লিখবো, A ইন্টু টাউ। এইখানে আমি টাউ বসালে এবারে দ্বিতীয় এক্সপ্রেশনটা কী হবে দেখো। এই পর্যন্ত এসে গেছি, কোনো প্রবলেম নেই। এবারে আমি টাউ দিয়ে এটাকে দেখব, কেন দেখব সেটা আমি বলছি। এইখানে কারেন্ট ডেন্সিটি মুছে নিয়েছো, এইখানে মুছে আমি সেটাকে লিখছি। এইখানে আমি লিখবো I সমান ভিডি জায়গায় A ইন্টু টাউ, মানে E ইন্টু E/M স্টার ইন্টু টাউ ইন্টু ENA। এবারে আমি কি করব, E স্কোয়ার N আর কে আমি কি লিখবো V/L, আর এখানে M স্টার, এখানে I আর এখানে টাউ। কেমন, এই লিখব। এখানে আমি যদি এটা I লিখি তাহলে এখানে V/L করে দিলে কী হবে, V/L একেবারে আর চলে যাচ্ছে, V/I বিভব বাই প্রবাহ মাত্রা। এটা কি, এটা কি ছিল, এখানে V/L, এটা হলো টাউ, আর এটা কোথার থেকে ছিল I স্কোয়ার, দাঁড়াও E স্কোয়ার V/L এর জায়গায় লিখেছি, আচ্ছা টাউ লিখেছি, তারপরে হচ্ছে A, আচ্ছা A একটা লিখিনি, বেশ। এবারে V/I আমি এদিকে নিয়ে চলে এলে এইগুলো উপরে যাবে M স্টার L/E স্কোয়ার N, V নিয়েছি, I নিয়েছি, E স্কোয়ার N চলে গেল, M স্টার L চলে গেল, আর কে থাকলো A আর টাউ, ব্যাস এইগুলো থাকলো। এইগুলোকে আমি এইভাবে দেখতে পাচ্ছি যে টাউ এর উপর এই আর ডিপেন্ড করে কিভাবে, যে M স্টার L/E স্কোয়ার NA ইন্টু টাউ। এক্সপ্রেশনটা একটু মিলিয়ে নেবে, অনেক বড় এক্সপ্রেশন তো, এদিক ওদিক উঁচু উপরে নিচে ভুল হতেই পারে। এইখানে টাউটা এবারে বোঝা যাবে এটা ঠিক না ভুল, এই এক্সপ্রেশনটা আমি কতটা ঠিক লিখেছি সেটা বোঝা যাবে। টাউ এর মান কখন কম হয় না, যখন দেখো টেম্পারেচার বেশি হয়ে যায়। আমরা পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্কের কথা পড়েছি, উষ্ণতা বাড়লে রোধাঙ্কের মান বেড়ে যায়, ঠিক ধাতব পরিবাহীর ক্ষেত্রে বেড়ে যায়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কমে যায়, এগুলো সব বলেছি। তাহলে এই রোধাঙ্কের মান উষ্ণতা বাড়লে বাড়ে, কেন বাড়ে আমরা সেখানে এক্সপ্লেন করেছিলাম ক্লাস 10-এ। আমরা বলেছিলাম যে মুক্ত ইলেকট্রনগুলোর মধ্যে সংঘর্ষ সংখ্যা বাড়ে, সংঘর্ষ সংখ্যা বাড়লে তারা বেশি দূর যেতে পারে না, তার ফলে সেখানে বাধা বেশি হয়, এই কারণে রোধাঙ্ক বাড়ে। এখানেও তাই, দেখো সংঘর্ষ সংখ্যা বাড়া মানে কি, সংঘর্ষকাল অর্থাৎ রিল্যাক্সেশন টাইম কমে যাওয়া। যখন ভিজিবি তাড়াতাড়ি করে সংঘর্ষ হচ্ছে, তার মানে রিল্যাক্সেশন টাইম কমে যাওয়া। এইটা কমে যাওয়া মানে রোধ বেড়ে যাওয়া বা রোধাঙ্ক বেড়ে যাওয়া। এখানে তো ρL/A, এটাকে তুমি সাজিয়ে লিখতে পারবো এরকমই। এটাকে যদি আমি সাজিয়ে লিখি এরকম করে আমি লিখতে পারবো, এগুলো থাকুক, এগুলো তোমরা টুকে নেবে। এবারে এইটাকে যদি আমি লিখি R সমান ρL/A, তাহলে রো কোনটা, এইটা হলো রোর মান কিসের উপর ডিপেন্ড করছে, তাহলে N আর টাউ এর উপরে। দেখো সংখ্যা ঘনত্ব, N হলো সংখ্যা ঘনত্ব, একটা পরিবাহিত সংখ্যা ফ্রি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বেশি, তাহলে তার রোধাঙ্ক কম হবে, কারণ পরিবাহিতাঙ্ক বেশি হবে, রোধাঙ্ক কম হবে। দেখো সেটাই এখানে বলছি যে ρ ইকুয়ালস টু, এখানে তুমি যদি আবার লেখো ρ ইকুয়ালস টু M স্টার L, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্টু E স্কোয়ার N টাউ। এইটা যদি তুমি লেখো তাহলে দেখতেই পাচ্ছ যে সংখ্যা ঘনত্ব যত বেশি হবে রোধাঙ্ক তত কম হবে, আর টাউ যত কম হবে রোধাঙ্ক তত বেশি হবে। যখন সংখ্যা ঘনত্ব কম হবে তখন রোধাঙ্ক বেশি হবে, টাউ। সংখ্যা ঘনত্ব বেশি মানে ইলেকট্রন সংখ্যা একক আয়তনে, সংখ্যা ঘনত্ব কম মানে ইলেকট্রন সংখ্যা একক আয়তনে কম, তার জন্য কি হবে, রোধাঙ্ক বেড়ে যাবে, রোধ বেড়ে যাবে মানে রোধাঙ্ক বেড়ে যাবে। আর এখানে টাউ মানে কি, রিল্যাক্সেশন টাইম, অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে, একটা পরিবাহীর
ওহমের সূত্রে কী বলা হয়েছে, যে পরিবাহীর উষ্ণতা এবং উপাদান যদিও অপরিবর্তিত থাকে, উপাদানের উপর ডিপেন্ড করছে, উপাদান মানে তার সেটা এইটার উপর ডিপেন্ড করছে, আর উষ্ণতার এইটার উপর ডিপেন্ড করছে। তাহলে উষ্ণতা এবং উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত ধ্রুবক হয়। অর্থাৎ এই বিষয়টাকে আমি ধ্রুবক বলবো তখনই যখন এইগুলো ঠিকঠাক থাকবে। উপাদান ঠিক থাকা মানে এটা ঠিক থাকবে, আর উষ্ণতা ঠিক থাকা মানে এটা ঠিক থাকবে। উষ্ণতা বাড়লে এটা কমে যাবে, কমে গেলে এইটা বেড়ে যাবে। আর অন্য উপাদান যদি লোহা হয়ে যায়, তামা থেকে যদি সোনা হয়ে যায়, লোহা হয়ে যায়, তামা থেকে রূপা হয়ে গেলে এটা বেশি হয়ে যাবে, তখন এটা কমে যাবে। যখন আবার এটা অ্যালুমিনিয়াম হয়ে যাবে, এটা কম হয়ে যাবে, তখন এটা বেশি হবে, অ্যালুমিনিয়ামের রোধ বেশি হবে। এইভাবে এইগুলোকে আমরা খুব ভালোভাবে এই ফ্রি ইলেকট্রনের যে গ্যাস মডেল, ফ্রি ইলেকট্রন মডেল বা ফ্রি ইলেকট্রনের গ্যাস মডেল, যে মডেলটা কিভাবে এসেছে আমরা আলোচনা করেছি, তার থেকে এই রিলেশানগুলো পেলাম। তাহলে মূল যে রিলেশানগুলো সেগুলো আবার একবার আমরা এখানে লিখে ফেলব, যে এখানে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ই টাউ বাই এম স্টার, এইটা একটা মূল রিলেশান। এই রিলেশানটা আরেকটা রিলেশান ভিনা, একটা হচ্ছে আই ইকুয়ালস টু ভিনা ভি না, ব্যাস এই নাটা স্মল। আচ্ছা, তারপরে আমার আই বাই এ, যেটাকে আমরা জে দিয়েছি কারেন্ট ডেন্সিটি, সেটা হচ্ছে ভিডি ভিন, সেটা হচ্ছে ভিএন। এইরকম এই রিলেশানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে না, হচ্ছে রো এর এম স্টার এল বাই স্কোয়ার এন টাউ। আর একটা রো এর এক্সপ্রেশন কি, রো সমান এম স্টার স্কোয়ার ইন্টু এন। এখানে 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 কি আছে, এখানে কিছু একটা মিসিং হয়েছে সম্ভবত। আই ভিডি এন এ, ভিডিতে এখানে ইভি বাই এল, ও এখানে একটা টাউ মিসিং গেছে। এখানে দেখো, এখানে যে ভিডি দিয়েছিলাম, ভিডি অ্যাকচুয়ালি কি এ ইকালস টু এইটা, ভিডি ইকালস টু হবে ই এ বাই এম স্টার ইন্টু টাউ। তাহলে এখানে কি হবে, আই সমান ভিডি এম স্টার এল ইন্টু টাউ, এইটা হবে। এইখানে টাউ হবে, এখানে টাউ, এম স্টার টাউ স্কোয়ার এন, এখানে হবে কি আই, এখানে এটা ইভি বাই এটা হচ্ছে আই এর এক্সপ্রেশন এখানে লিখেছি। এটাকে উল্টে দিলে এই টাউটা নিচে চলে আসবে। তাহলে দেখো এন ইন্টু টি এখানে যেমন পেয়েছি, এখানে ঠিক একই হলো। তাহলে এখানে এই রিলেশানটা আমরা এখানে কি করব, এন এর সঙ্গে একটা টাউ সবসময় থাকবে, এম ইন্টু এন, এই দুটো এক্সপ্রেশন একই। হ্যাঁ, অর্থাৎ এই রিল্যাক্সেশন টাইম এবং সংখ্যা ঘনত্ব, এই দুটো জিনিস এখানে আছে কিনা দেখে নিতে হবে। আর তার অর্থাৎ অনন্য বা রেসিপ্রোকাল, সেটা হলো কি পরিবাহিতাঙ্ক সিগমা সমান হবে ই স্কোয়ার এন টাউ বাই এম স্কোয়ার এল। টাউ বেশি হলে সিগমা বেশি হবে, এন বেশি হলে সিগমা বেশি হবে। এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে আমরা আজকের জানতে পারলাম যে ড্রিফট ভেলোসিটি কী, ড্রিফট ভেলোসিটি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, আর ড্রিফট ভেলোসিটি থেকে আমরা কারেন্ট কিভাবে যায় একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে সেটা জানতে পারলাম। যে বিষয়গুলো আছে, যে আমরা এখানে যে জানলাম, যে অর্থাৎ প্রবাহ ঘনত্ব জানলাম, সিগমা জানলাম, রো জানলাম, এইগুলোর যে ফর্মুলা সেখান থেকে বিভিন্ন প্রবলেম আসে। আর যেটা একটা ব্যাপার আছে কি মোবিলিটি বা সচলতা। এই যে ইলেকট্রনগুলো চলছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, তার সচলতা কি না, ড্রিফট ভেলোসিটিকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিয়ে ভাগ করলে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেখানে আমরা বলেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলেছি ভি বাই এল। এই যে তড়িৎ প্রতি একক ক্ষেত্রের জন্য, প্রতি একক মানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য যে বিচলন বেগ হয় তাকে বলা হয় তার মোবিলিটি, মিউ দিয়ে লেখা হয়। অর্থাৎ ইলেকট্রনের মোবিলিটি যদি বের করতে দেয় তাহলে তুমি এইটা বসাবে। এখান থেকে তোমাকে যে এক্সপ্রেশানে নিয়ে যেতে বলবে পছন্দ মতো তুমি ভিডি এর এক্সপ্রেশান দেবে, এর এক্সপ্রেশান দেবে। এই এক্সপ্রেশানগুলো থেকে তুমি যে এক্সপ্রেশানটা তারা জানতে চাইবে সেই এক্সপ্রেশানে যেতে পারবে। ইলেকট্রনের মোবিলিটি, এইটাকে সচলতা বলে। সচলতা কাকে বলে যদি প্রশ্ন থাকে, না একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ হয় তাকে বলা হয় সচলতা। সচলতার একক কী হবে দেখো, বিডি মিটার পার সেকেন্ড। আর ইলেকট্রিক ফিল্ডের একক কী হয়, ইলেকট্রিক ফিল্ড কিউ এর সঙ্গে গুণ করলে কি হয়,
কিউ ইন্টু ই সমান এফ হয়, তাহলে নিউটন বাই এটা হবে নিউটন, হয় দরকার নেই, ইলেকট্রিক ফিল্ড ভোল্ট পার মিটার করে দাও, তাহলে কী হবে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ভোল্ট ইনভার্স, এইটা হবে মিউ এর ইউনিট। এছাড়াও তুমি নিউটন পার কুলম এককেও লিখতে পারো, এটা হচ্ছে নিউটন পার কুলম। তাহলে এটাকে তুমি কি করবে, নিউটন নিউটনটা নিচে থাকবে, মিটার, তারপরে হবে কুলম ইনভার্স, কুলমটা গুণ হয়ে যাবে, কুলম পার সেকেন্ড আই ইন্টু নিউটন টু দি পাওয়ার -1, অর্থাৎ এই কুলম পার সেকেন্ড হচ্ছে কি অ্যাম্পিয়ার মিটার নিউটন টু দি পাওয়ার -1। এবার বিভিন্ন এককে তুমি লিখতে পারো। মোট কথা এটার একক জানো, এটার একক জানো, বসিয়ে দিলেই তুমি মিউ এর একক পেয়ে যাবে। এই বিষয়গুলো আজকের আলোচনা ছিল, তোমরা এইগুলো ভালো করে দেখো, বিশেষ করে এই ড্রিফট ভেলোসিটি, এগুলো অনেক সময় এইচএসে আমাদের কোশ্চেন দিয়ে দেয়, ড্রিফট ভেলোসিটির এই ডেরাইভেশানগুলো তোমাদেরকে দিয়ে দেয়, এইগুলো তোমরা প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে তোমাদের মনে রাখবে, কারণ অনেক জটিল তোমার হিসেবগুলো আছে, এল ই এল ভি অনেকগুলো বিষয় একসঙ্গে আছে, হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যায়। তুমি যদি 4-5 বার করে প্র্যাকটিস করো লিখে লিখে, তবেই তুমি পারবে। প্রথমে তুমি নোট তৈরি করবে, তারপরে তুমি সেটাকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের আলাদা খাতা থাকবে, নোটের আলাদা খাতা থাকবে, তুমি যেটা আটকাবে যে জায়গাটায় সেটা দেখে নেবে। এরকম করতে করতে যখন আটকাবে না, তত সময় ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এক্সামে নাম্বার পাওয়াটাও তো দরকার। সেক্ষেত্রে তোমার এই প্র্যাকটিস ভালো না থাকলে, তোমার একটা দুটো স্টেপে একটু গড়বড় হয়ে গেলে তোমার কিন্তু শুধু নম্বর নয়, টাইমটাও চলে যাবে। আর একটা বড় প্রশ্নে টাইম চলে যাওয়া মানে অন্য কোশ্চেনগুলোর উপরে টান পড়বে। এই কারণে বলবো, খুব সমঝদারের সঙ্গে তোমরা পড়াশোনা করো, প্র্যাকটিস করো, যেটা বোঝার সেটা সুন্দর করে বোঝো, অ্যাপ্লিকেশান করো, তাহলে কোশ্চেন প্রবলেম এইগুলো সমস্ত রকমকে আমরা এখানে এক হিসাবে দেখব। আলাদা করে গাণিতিক সমস্যা বলে কিছু নেই, পড়াশোনা প্রশ্নই, প্রশ্নের প্রয়োজনে কোথাও গণিত করতে হচ্ছে, সেটা কি আর গাণিতিক সমস্যা বলা যায়? সেটাই প্রশ্ন। অর্থাৎ আমরা যেটাকে আমাদের কোর্স বলছি, অর্থাৎ ফিজিক্স টাইমের যে কোর্স, সেই কোর্সে আমরা কোনো কিছুকেই প্রবলেম হিসাবে ট্রিট করব না, সমস্তগুলোই প্রশ্ন বা সমস্যা, আর তার সমাধান আমরা করব এই থিওরিগুলোর উপর বেস করে। আজকের আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা ভালো থাকো, তোমাদের খুব ভালো হবে এটা আশা রাখছি।